না বুঝতে পারলাম না। ধরো আমার পরিবার থেকে নিয়ে গেছে তথ্য, ওই পরিবার থেকে পুরো গ্রামের ধরো যতগুলো পরিবার আছে তার কাছ থেকে নিয়ে গেছে। এইবার আমরা সেটাকে কনসেপ্টে ভাবছি কি না এই গ্রামের 1 থেকে 3 জনের পরিবারের মধ্যে লোক সংখ্যা কত আছে, তাহলে 1 থেকে 3-এ ধরো প্রথম পরিবারে 2 পেয়েছি, দ্বিতীয় পরিবারে 3 পেয়েছি, তাহলে 2 + 3 + 4 যটা হবে সেইটা করলাম। এটাকেও আবার অন্যভাবে করি, ট্যালি মার্ক দিয়ে করতে পারি। ট্যালি মার্ক কি না ধরো 1 2 3 4 5-এ গিয়ে কেটে দিলাম। তাহলে এইটাই সুবিধা কি না তুমি দেখেই বুঝতে পারবে এইটা 5 জনের আছে। ধরো অনেক আছে, একটা ধরো 1 থেকে 3 জনের একটা ভারতবর্ষের ডেটা করছো, সেখানে দেখা যাচ্ছে এই যোগ করে করে যেতে অনেক সময় লাগে। তখন তুমি কি করবে না ওই সংখ্যাগুলোকে ট্যালি মার্কে নিয়ে চলে আসবে, ধরো 1 2 3 4 5, তাহলে এইগুলো দেখলেই তুমি 5 5 10 5 15 চট করে গুনে ফেলতে পারবে। তাহলে ট্যালি মার্ক কী করে না সংখ্যাগুলোকে এমনভাবে একটা চিহ্নের সাহায্যে প্রকাশ করে যা কিন্তু তুমি একবার দেখলেই সহজে বুঝে যেতে পারবে। তাহলে এই যে পরিসংখ্যান বিভাজন, পরিসংখ্যান কেন না 1 থেকে 3 জনের ফ্যামিলি কটা পেয়েছি না ধরা যাক 10টা পেয়েছি। তার মানে কি বোঝাচ্ছে 1 থেকে 3 জনের ফ্যামিলি 10টা, 1-এর বেশি বার আছে। যদি 1 থেকে 3-এর ফ্যামিলি 1টা থাকতো তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সির জন্ম হতো না, কিন্তু 1 থেকে 3 জনের ফ্যামিলি 10টা পেয়েছি, 1 থেকে 3 জনের ফ্যামিলি 10টা পেয়েছি, তাহলে কিন্তু আমাকে একটা এই তাহলে ব্যাপারটা কীরকম হবে না এক্সআই দিয়ে আমরা কি বোঝাই, এক্সআইটা কি ভ্যারিয়েবল, মানে কোনো একটা বিষয়ের ঘটনা বোঝাচ্ছে। তাহলে এক্সআই আমরা এখানে পরিবার যদি ধরি তাহলে 1 থেকে 3 জনের পরিবারটা এক্সআইয়ের ফার্স্ট পার্ট, আবার 3 থেকে 6 জনের পরিবার সেকেন্ড পার্ট, 6 থেকে 8 জনের পরিবার থার্ড পার্ট। এইবার দেখো 1 থেকে 3 জনের যদি 1 হতো বা 1 জন হতো তাহলে এই ফ্রিকোয়েন্সি লোকটা আসতো না, কিন্তু 1 থেকে 3 জন আমি ওই গ্রামে দেখলাম কটা না 10 জনের ফ্যামিলি আছে বা 10টা ফ্যামিলি পেয়েছি যে 1 থেকে 3 জন করে তাদের ফ্যামিলিতে লোক আছে। আবার 3 থেকে 6 জনের ফ্যামিলি ধরো আবার গ্রাম ঘুরে এসে দেখলাম 50 জনের মধ্যে 7 জন পেয়েছি। আবার 6 থেকে 8 জন ধরো 2 জন, আমি ধরছি যেটা, দেখবে শেষে যে সংখ্যাটা হবে যদি আমি 50টা পরিবার নেই তাহলে 50 কিন্তু যোগ করে আসবে। কেন আসবে না আমি যে পরিবার দেখো 1 থেকে 3 3 থেকে 6 6 থেকে 8-এর বাইরে ধরো আমার কোনো পরিবার নেই, 0 জনের পরিবার হয় আমি তাকে ধরবো কেন, বা 8 থেকে 10 যদি ওই গ্রামে থাকে তাহলে আমাকে 8 থেকে 10-এরও নিতে হবে, সেটা যদি একটাও থাকে আমাকে নিতে হবে। কিন্তু ফ্রিকোয়েন্সি তখন হবে যদি 1 জনের পরিবার হয় ফ্রিকোয়েন্সি হবে না, 1-এর অধিক যদি হয় তখন ফ্রিকোয়েন্সির জন্ম হবে। এটা খুব ভালো করে জেনে রাখো, ফ্রিকোয়েন্সির কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ, সব জায়গায় লাগবে। অনেকে ফ্রিকোয়েন্সির কনসেপ্টটাই বুঝতে পারেন যে আমার 10 জনের ফ্যামিলি 5টা আছে, এখানে এফ হঠাৎ করে এফআই লিখলাম কেন, বা 10 কেজি আলু বা 10 কেজি আলু ধরো 5টা পরিবারের কাছে গেছে, মানে এই যে 1-এর বেশি যদি যায় তখনই কিন্তু ফ্রিকোয়েন্সির জন্ম হবে। আমি আরও যখন অঙ্ক করাবো এটা আরও ক্লিয়ার হবে। আপাতত বুঝে রাখো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে কি না একটা রেঞ্জের মধ্যে ডেটাটাকে আনতে হবে। এই যে 1 থেকে 3 জনের পরিবারের মধ্যে নিয়ে এসেছি, 3 থেকে 6-এর মধ্যে নিয়ে এসেছি, তাহলে লোয়ার লিমিট এইটা, নিম্নতম সংখ্যা আছে আর ঊর্ধ্বতম সংখ্যা আছে। আমি ক্লাস বাউন্ডারি যখন পড়াবো এগুলো আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে এর মধ্যে যদি 1-এর বেশি থাকে, এই রেঞ্জের মধ্যে যদি 1-এর থেকে বেশি সংখ্যা থাকে বা 1-এর অধিক হয় তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সির জন্ম হবে। এবং এই বিষয়টাকে যে এর মধ্যে কতগুলো আছে 1-এর বেশি যখনই থাকবে তখন ফ্রিকোয়েন্সির জন্ম হবে, বা এই বিষয়টাকে এই যে ডিস্ট্রিবিউশনটাকে আমি বলবো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কী কাজ করতে সাহায্য করে না তুমি চট করে দেখেই বুঝতে পারবে যে ওই ছকটা কি বলতে চাইছে বা তুমি কি ধারণায় যেতে চাইছো, শুধু র ডেটা দেখে বুঝতে পারবে না। ধরো তোমার পরিবার থেকে আমি তুলে নিয়ে এসেছি 2 জনের ফ্যামিলি কটা না 1টা কি 3টে, বা সরি তোমাদের ফ্যামিলিতে ধরো 5 জন আছে আর একটা ফ্যামিলিতে ধরো 3 জন আছে, তাহলে এই যে এতগুলো ডেটা শিট নিয়ে এসেছি একে দেখে নিশ্চয়ই আমি বুঝতে পারবো না যে এই গ্রামের লোক সংখ্যার হিসাবে কত মানে কম সংখ্যক পরিবার বেশি আছে না বেশি সংখ্যক পরিবার আছে। তো তোমাকে সবগুলোকে একটা জায়গায় নিয়ে আসতে হবে ফাইনাল সিটে, তার জন্য ফ্রিকোয়েন্সির দরকার পড়ে। বুঝতে পারলে? আচ্ছা, এইবার বলছে পরিসংখ্যান বিভাজন, মানে পরিসংখ্যানকে আমি কটা ভাগে ভাগ করতে পারি। আমরা দেখো গুণবাচক বলে একটা বিষয় বলেছিলাম না, অ্যাট্রিবিউট, গুণবাচক কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ বলেছিলাম না। কোয়ালিটেটিভ মানে কি
সংখ্যা দ্বারা মেজার করতে পারি না। যেমন কি হতে পারে, হিন্দু, মুসলিম, মানে জাতিকে কি তুমি সংখ্যা দিয়ে বলতে পারবে? পারবে না। তেমনি আরও কিছু জিনিস আছে যেগুলোকে কিন্তু তুমি সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারো। সেটাকে কি বলেছিলাম? কোয়ান্টিটি না কোয়ালিটি? কোয়ান্টিটি। আর কোয়ালিটিটা হলে কি হবে না, সংখ্যা দিয়ে যেটাকে আমরা করতে পারি। এখানেও কিন্তু সেরকম দুটো ভাগ আসবে, গুণবাচক পরিসংখ্যা। গুণবাচক মানে যেটাকে আমরা পরিমাপ করতে পারি। যেমন তোমাদের বইয়ের যদি উদাহরণটা দেখো, ওখানে উদাহরণ দেওয়া আছে কি না, একটা গল্প বলেছে। দেখি বইটা দাও। একটা উদাহরণের কথা বলেছে। উদাহরণটা কীরকম বলেছে না, আগে একটা বিবরণ দিয়েছে, যেই বিবরণ আমরা পড়েছি। কি বিবরণ দিয়েছে না, ধরা যাক একটি হাসপাতালে কোনো এক সপ্তাহে 100টি শিশু জন্মগ্রহণ করেছে। এটা বিবরণ দিচ্ছে। তারপরে কি বলেছে, তাদের মধ্যে 40 জন ছেলে, বাকি 60 জন মেয়ে। এই তথ্যটি ছকের মাধ্যমে উপস্থাপন করতে বলেছে। তাহলে এটা বিবরণ দেওয়া আছে, এটাকে ছকের মাধ্যমে করতে হলে তাহলে কি করেছে প্রথমে না, একটা লিঙ্গে কি করেছে, এর বাইরে কি কিছু হতে পারে? হতে পারে, বাট এখানে লিঙ্গ ছেলে মেয়ে হিসাবেই ধর। তাহলে ছেলে আর মেয়ে, মেল ফিমেল। দেখো এই দিকের অংশটাকে আমরা কি বলেছিলাম, এই দিকটাকে স্টাফ বলেছিলাম। তাহলে স্টাফে কি লিখেছি, ছেলে আর মেয়ে, কারণ এইখানে তো এখনো তথ্য দেয়নি। দিয়েছে কি? দেয়নি। এবার বলছে নবজাতকের সংখ্যা, এই দিকটাকে কি বলি? তাহলে ক্যাপশনে আমরা কি বসিয়েছি, নবজাতকের সংখ্যা, মানে আমরা যে সংখ্যাটা পরিমাপ করব। এইবার ছকে নিয়ে যাচ্ছি, কতজন ছিল ছেলে? ওই বিবরণে কি বলেছে, 40 জন ছেলে। তাহলে এখানে 40, এটা মনে দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে এটা? আচ্ছা, 40 জন ছেলে, মেয়ে কজন? 60 জন। বসিয়ে দিলাম। এইবার দেখো এইখানে ফ্রিকোয়েন্সির জন্ম হয়েছে কি হয়নি? হয়েছে। কেন? দেখো 40, এও একের বেশি 60। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করে দেই কত হবে বলো তো? 100। এই 100 সাপেক্ষে ছেলে কত? 40। তাহলে এটা যদি আমি রেশিও বানাই বা অনুপাতে নিয়ে যাই, মানে একে কত, আবার মনে করো রেশিও মানে আর কিছুই নয়, সেই গড়ের কথা মনে রাখবে, একে কত। তাহলে 140 হলে একে কত না, 40/100। এই বিষয়টাকে আমরা একটা নাম দিই। আচ্ছা, এই বিষয়টাকে আমরা নাম দিই, কি বলি না, রিলেটিভ ফ্রিকোয়েন্সি। কি বলি?